ওটা খেয়াল করেন। পার্ট সি 3 নম্বরে বলছে দেখেন, এই কোম্পানি এক্সপেক্ট টু পে ডিভিডেন্ড অফ টাকা 7 নেক্সট ইয়ার 7 D1 বলা আছে, দ্যাট ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট 6%, জির মান 6%, ইট রিটেইনস 30% অফ আর্নিংস। রিটেনশন রেশিও দেওয়া আছে, দেখেন রিটেইনস 30% মানে রেশিও দেওয়া আছে। তো রিটেনশন রেশিও আর বি কি একই কথা না? রিটেনশন রেশিও আর কি বি একই কথা। বলছে অ্যাজিউমিং এ ক্যাপিটালাইজেশন রেট অফ 10%, ধরে নেন ক্যাপিটালাইজেশন রেটের মান কেই, কস্ট অফ ইকুইটি যেই করল না কেন আমাদের এই জায়গায় ক্ষেত্রে কেই হচ্ছে 10%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, আচ্ছা যাই হোক, আমাদের এই কি কি মান দেওয়া আছে আমরা একটু প্রথম তাই গিভেন দ্যাট দিয়ে বসাই নিছি। যে D1 আছে 7 টাকা, জির মান 0.06, বির মান 0.30, আর কে এর মান আছে 0.10। তো এবার বলছে দেখেন, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড আর্নিং পার শেয়ার নেক্সট ইয়ার, বা ইপিএস এর মান বের করতে বলছে, নেক্সট ইয়ার আর কারেন্ট ইয়ার না, আমাদের ইপিএস বের করতে হবে। রিটার্ন অন ইকুইটি ROE, এবং হচ্ছে ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি বিষয়ে পরে কথা বলতেছি। আগে আসেন আমাদের ইপিএস বের করতে হবে। কি বের করতে হবে? ইপিএস ইপিএস বের বের করতে করতে হবে। হবে। এখন আপনাদের দেখেন ইপিএস এর জন্য আলাদা কোনো সূত্র আমরা লেখাইনি। আলাদা কোনো সূত্র লেখাইছি ইপিএস এর জন্য? না, কোনো সূত্র লেখায়নি। তাহলে এখন কিভাবে বের করব? তাহলে কি করতে হবে? ওই একই কথা, যে মান আছে সেই মানের উপর ডিপেন্ড করে আমাকে ইপিএস কে ধরে নিয়ে আসতে হবে। তো কি কি মান আছে আমার দেওয়া? দেখেন আমরা D1 এর মান দেওয়া আছে। এখন আমি যদি D1 কল্পনা করি, D1 এর জন্য দুইটা সূত্র আমরা লেখাইছিলাম। একটা ছিল D0 × 1 + G, D0 × 1 + G, অথবা ছিল কি EPS × 1 - B, ছিল না? জি ভাই। ছিল। তাহলে আমি যদি D1 কে ধরি, D1 এর সূত্রটা অ্যাপ্লাই করি, ওখান থেকে কি ইপিএস কে বের করা সম্ভব না? হ্যাঁ, সম্ভব। ওকে, তাই দেখেন আমরা এই কাজটাই করছি। দেখেন লেখছে এখানে, ক্যালকুলেশন অফ ইপিএস, উই নো D1 সমান EPS × 1 - B। D1 এর মান 7 টাকা বসাইছি, ইপিএস যেমন ছিল তেমন, 1 - B হচ্ছে রিটেনশন রেশিও 0.30। দেখেন ক্যালকুলেশন করে আমাদের ইপিএস এর মান আছে 10 টাকা। দেখেন হ্যাঁ। এবার আসেন দেখেন রিটার্ন অন ইকুইটি ROE, এই ROE আর ছোট হাতের আর এখানে একই কথা, এই চ্যাপ্টারের মধ্যে রাখবেন। রিটার্ন অন ইকুইটি ROE শর্টকাট বা ছোট হাতের আর এখানে একই কথা, ঠিক আছে? তাহলে এখন আসেন ROE বা আর, এখানেও একই কথা, যে ভাই আমরা তো ROE কোনো সূত্র আমরা শিখি নাই। তাহলে সেখানে কি করতে হবে? দেখেন D1 এর মাধ্যমে অলরেডি একজনকে পাইছি, তাহলে তার সামনে দেখেন আমাদের কে জির মান ছিল, গ্রোথ রেট ছিল হুম। না? তো বলেন তো জির সূত্র ছিল। কি ছিল? জির সূত্র কি ছিল বলেন তো? জি সমান বি গুণ আর। ইয়েস, G = B × R ছিল। জি সমান কি ছিল? B × R। ঠিক আছে, এবার আসেন B × R, বিতে হচ্ছে রিটেনশন রেশিও, এবং হচ্ছে জির মান অঙ্কে অলরেডি দেওয়া আছে, তাহলে ওখান থেকে আমরা আর এর মান বের করতে হবে। তাই দেখেন এখানে এই যে লেখা হয়েছে, ক্যালকুলেশন অফ ROE, উই নো G = B × R, এখান থেকে আর এর মানটা বের করছি। দেখেন ক্যালকুলেশনটা একটু দেখেন, সমস্যা হলে বলেন। ভাই আর ও এর কথা কি জানো বললেন? ROE আর ছোট হাতের আর একই কথা, তাই বলছি। হ্যাঁ ভাই, কি দিয়ে এটা? আচ্ছা এবার আসেন, দ্য ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি, এটা একটু খেয়াল করেন। আমি প্রিভিয়াস যদি অঙ্ক করাই থাকি তাহলে একটা নোট বলছিলাম, যদি কারো কাছে থাকে নোটটা বলেন, নাহলে আবার বলবো। এটা ভাই, এমন তো কোনো নোট নেই। এমন না কোনো ভাই নোট বলেন। নোট নাই তাই? আমার না, তো তাও তো থাক। মুখে মুখে বলার কথা, কথা তো অবশ্যই এটা বোঝাইতে গেলে। যাই হোক, ওটা আমি লিখতে বলছিলাম, যাই হোক, যদি না থাকে তাহলে আপনারা লেখেন। হ্যাঁ, এক লেখেন। মিনিট। হ্যাঁ ভাই। আচ্ছা লেখেন, ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি বললে করণীয় কাজ। ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটির করণীয়। ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি চাইলে বা বললে করণীয় কাজ।
হুম, হ্যাঁ ভাই। যে এবার লিখবেন 1 নম্বর দিয়ে লিখবেন যে প্রথমে দুটি P0 বের করতে হবে। হ্যাঁ, একটি স্বাভাবিক জির মান দেওয়া থাকলে সেই নিয়মে, একটির P0 হবে স্বাভাবিক জির মান দেওয়া থাকলে সেই নিয়মে। ভাই বুঝি নাই। লেক্সি, আমি বলছি প্রথমে দুইটি P0 বের করতে হবে, প্রথমে দুটি P0 বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেখানে ওটা একটা দুটি দাড়ি দিয়ে লাগবেন একটি, বা প্রথমটি বা দ্বিতীয় একটি লেখেন। একটি P0 হবে জির স্বাভাবিক মান দেওয়া থাকলে সেই নিয়মে, জির স্বাভাবিক মান দেওয়া থাকলে সেই নিয়মে। হ্যাঁ, এবং অপরটি ইপিএস এর সাহায্যে। হ্যাঁ। কি লিখেছি, কি বলছি বলেন। ফার্স্টে দুটি P0 বের করতে হবে, একটি P0 হবে স্বাভাবিক নিয়মে, আর অন্যটি হচ্ছে ইপিএস এর সাহায্যে। মাধ্যমে করতে হবে। হ্যাঁ, এবার 2 নম্বর দিয়ে লেখেন উপরিউক্ত দুটি P0-র পার্থক্য, উপরিউক্ত দুইটি P0-র পার্থক্যই হবে গ্রোথ অপরচুনিটি। উপরিউক্ত দুটি P0 এর পার্থক্যই হবে ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি। উপরিউক্ত দুইটি P0-র পার্থক্যই হবে ভ্যালু অফ গ্রোথ Growth. অপরচুনিটি। হ্যাঁ ভাই। এবার আসেন রুলসে গেল, এখন নিয়মে আসেন, মানে অঙ্কে আসেন। তো দেখেন প্রথমে বলছি দুইটা P0 বাইর করতে হবে, একটা জির স্বাভাবিক মান থাকলে আর একটা ইপিএস এর সাহায্যে। তো দেখেন আমাদের জির স্বাভাবিক মান যদি দেওয়া থাকে তাহলে আমরা সাধারণত কি লিখি, জির একটা মান থাকলে D1/K - G লিখি না? হুম। হুম, আর একটা হচ্ছে বলছি ইপিএস এর সাহায্যে, এই দুইটা আগে পিছে হলে সমস্যা নেই। তো প্রথম P0টা একটু খেয়াল করেন, P0 সমান EPS/KE। এখন কথা ভাই এই সূত্রটা আপনি লেখাননি, কারণ এই সূত্রটা কোনো সময় কাজে লাগে না, মূলত এই অঙ্কটার জন্যই লাগে। এই সমগ্র বইতে গ্রোথ অপরচুনিটি একটা জায়গায় চাইছে, আর কোথাও চাই নাই। সমগ্র বইতে এই গ্রোথ অপরচুনিটির মানটা কোন জায়গায় চাইছে, এই একটা জায়গায় চাইছে। তাই এই জিনিসটার এই কাজেই লাগে, এছাড়া আর কোনো জায়গায় লাগে না। তাই এই জন্য লেখেন আমরা বলছি ইপিএস এর সাহায্যে এবং হচ্ছে ডি স্বাভাবিক নিয়ম অনুসারে, জির স্বাভাবিক নিয়ম অনুসারে। তাই প্রথম P0 সমান EPS/K, এটা একটু মুখস্থ রাখবেন যে গ্রোথ অপরচুনিটি চাইলে P0 যদি আমাদের বের করতে তো হবেই, ইপিএস এর সাহায্যে হলে ইপিএস বাই কি দেবো আমরা, কেই দেবো। কেই। ঠিক আছে। তো ইপিএস এর মানটা আমরা দেখেন উপরে পাইছি 10 টাকা, এই যে প্রথম রিকোয়ারমেন্টে ইপিএস এর মানটা পাইছি আমরা 10 টাকা। 10 টাকা। 10/K এর মান দিলাম আমরা, এটা হচ্ছে প্রথম P0টা বের হলো আমাদের 100 টাকা। হুম। এরপর বলছে আবার জি স্বাভাবিক নিয়ম অনুসারে, জি স্বাভাবিক বলতে কি, জি একটা মান দেওয়া থাকলে এটা আমাকে স্থির প্রবৃদ্ধি মডেল বলে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে সেই অনুযায়ী দেখেন আমরা লিখছি P0 সমান D1/K - G। করছি, করার পরে দেখেন এখানে হ্যাঁ। আমাদের মানগুলো বসায়, এটার মান আসছে 175। কত আসছে? 175। 100 কত? এবার লাস্ট স্টেপে আমি বলছি উপরোক্ত দুইটি P0-র পার্থক্যই হবে ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি। সো ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি পার্থক্য বলতে বড় থেকে ছোটটা মাইনাস, 175 মাইনাস 175। হ্যাঁ ভাই। আচ্ছা এবার আসেন আমরা একটু এখন জির অনেকগুলো মান যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে কি অঙ্ক করতে পারি একটু খেয়াল করি। আমরা একটু বড় অঙ্কে চলে যাচ্ছি, C21 নম্বরে দেখেন। পেজ নাম্বার বের করেন সবাই, C21, মানে 1042 পেজের C21 নম্বর অঙ্ক, ইউরোকোলা, ইউরোকোলা কোম্পানি, একটু খেয়াল করেন দ্রুত। এই অঙ্কটা কয়েকটা বছর সালেই আসছে দেখেন, পাইছেন সবাই? হ্যাঁ জি ভাই।
দেখেন, দ্য ফলোইং ইনফরমেশন ইজ গিভেন ফ্রম ইউরোকোলা কোম্পানি। ইউরোকোলা কোম্পানি তথ্যগুলো নিচে দেওয়া আছে। কারেন্ট ইয়ার ডিভিডেন্ড ইজ টাকা 2 পার শেয়ার। কারেন্ট ইয়ার ডিভিডেন্ড D0 দেওয়া আছে। গ্রোথ রেট অফ ডিভিডেন্ড ফর ফার্স্ট 4 ইয়ার্স, খেয়াল করেন গ্রোথ রেট জির মান ফর ফার্স্ট 4 ইয়ার্স, প্রথম 4 বছরের জন্য 6%। ফর নেক্সট 3 ইয়ার্স, তৃতীয় বছরের জন্য 10%। পারপেচুয়ালি গ্রোথ রেট, পারপেচুয়ালি গ্রোথ রেট এইভাবে জির মানের যদি প্রয়োজন হয় ইজ 7%, সেটা হবে 7%। অর্থাৎ খেয়াল করেন প্রথম 4 বছরে একটা বলছে 6%, নেক্সট পরের 3 বছরে বলছে 10%, আর পরে যে 7% এটার জন্য কোনো বছর উল্লেখ নাই। মানে আমরা বলতে পারি এটা ইনডিফিনাইট, অসীম, ঠিক আছে। মানে এরপরে যদি আর কি প্রয়োজন হয় তাহলে সেটা হবে কত পার্সেন্ট? 7%। 7%। অ্যান্ড ডিসকাউন্ট রেট হচ্ছে ইজ 16%। এইখানে অঙ্কের জন্য ডিসকাউন্ট রেট দেখেন কেই মনে হয় আমি লেখাইছিলাম যে ডিসকাউন্ট রেটও আবার এখানে কেই হিসেবে ধরা হয়, ঠিক আছে। হ্যাঁ। বা আর যাই লেখেন না, আপনি কেই লিখতে পারেন, এটা তাহলে 16% আর কি। তো এই মান থেকে আপনাকে বলছে ক্যালকুলেট দ্য প্রাইস অফ এ শেয়ার অফ দ্য কোম্পানি। প্রাইস পার শেয়ার বের করব, P0 বের করব। এখন আসেন P0 বের করার আমাদের যতগুলো প্রবৃদ্ধি মডেল ছিল, জির মান শূন্য থাকলে, জির একটা মান থাকলে, জির একাধিক থাকলে, তাহলে এখানে দেখেন তো আমরা যতগুলো অঙ্ক করছি এরকম জির একাধিক মান কি আগে পাইছি? এখানে একাধিক মান আছে না? হ্যাঁ ভাই, আছে। তো এই ধরনের অঙ্ক একটু খেয়াল করবেন। এই ধরনের অঙ্কের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার অঙ্কটা কয় বছর, এটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। অঙ্কটা কয় বছরে সেটাকে আমাকে কি করতে হবে? আইডেন্টিফাই আইডেন্টিফাই করতে করতে হবে। হবে। তাহলে অঙ্কটা কয় বছরে সেটা আমরা আইডেন্টিফাই করব কিভাবে? আমার জির মান যত বছরের জন্য থাকবে, জির মান যত বছরের জন্য আইডেন্টি করতে পারবো, আমরা চিহ্নিত করতে পারবো জির মানটা, ঠিক সেই কয় বছরের অঙ্কটা। যেমন দেখেন আমার প্রথমে গ্রোথ রেট বলছে প্রথম 4 বছরে 6%, তাহলে 1 2 3 4 এটা আমরা একটা কাউন্ট করতে পারলাম, 6% প্রথম 4 বছরে। নেক্সট 3 ইয়ার্স বলছে 10%, তাহলে 4-এর পরে 3 বছর হবে কি, 4-এর পরে 5 6 7, এই 5 6 7 সপ্তমতম বছরের জন্য কত পার্সেন্ট? 10%। পাঁচের 10%। পাঁচের জন্য 10%, 6-এর জন্য 10%, 7-এর জন্য, এগুলো কিন্তু বুঝতে হবে। ফার্স্ট 4 ইয়ার্স মানে প্রথম বছরেও 6%, দ্বিতীয় বছরেও 6%, তৃতীয় বছরেও 6%, চতুর্থ বছরেও কয় পার্সেন্ট? 6%। 6%। তারপরের 3 বছরের জন্য অর্থাৎ পঞ্চম ষষ্ঠ সপ্তম তার জন্য কত পার্সেন্ট? 10%। এবার যে 7। 7% আছে দেখেন, এরপরে যে 7% আছে এইটার জন্য কোনো বছর আছে? না, নেই। না। তাহলে অঙ্কটা আমার জির মান আমরা পালাম, আইডেন্টিফাই করতে পারলাম কয় বছরের জন্য বলেন তো? 7 বছর। 7 বছরের জন্য। তাহলে অঙ্কটা আমার কয় বছরের? 7 সাত বছর। বছরের। এইটুক কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? এই অঙ্কে কিন্তু এই বছর না বুঝতে পারলে ভাই অঙ্ক করতে পারবেন না, যে অঙ্ক আমার কয় বছরের। হ্যাঁ ভাই, বুঝছি এটা। বুঝলাম 7 বছরের, ওকে। এবার আসেন তাহলে 7 বছরের অঙ্ক, তার মানে আমাদের সূত্রটা এমন ছিল না যে D1 + 1 + K⁴ এইভাবে দেখেন সূত্রগুলো ছিল, ছিল না এরকম? আমি যদি একটু উপরে হ্যাঁ। যাই দেখেন, আপনাদের একটু দেখাইলে হয়তো বুঝতে সুবিধা হবে। একাধিক থাকবে এখানে, যেটা 3 নম্বরটা। তো এখানে সূত্রগুলো কেমন দেখছেন? D1/1 + K⁴ এইভাবে দেখেন, এইভাবে চলতেই থাকবে। DN + PN লাগে কি, পিএন। DN + PN মানে এখানে যত যত বছরের ডিভিডেন্ড আপনার অঙ্ক, যে কয় বছরের ডিভিডেন্ড সেই কয় বছরের পি মানে হচ্ছে প্রাইস যাবে লাস্টের বছর, সেই অঙ্ক কয় বছরের? 7 বছর। 7 বছর। সবাই খেয়াল করেন, তাহলে আমাদের এই D1 থেকে কোন পর্যন্ত যাবে? D7 পর্যন্ত সাত। যাবে। বুঝতে পারতেছেন আমার কথাটা? হুম। এবার আসেন D7 পর্যন্ত গেল। এবার D7 এর সাথে আবার বলছে P7 বের করতে হবে। কি বের করতে হবে? P7। P7 এবার আসেন P7 এর বিষয়ে একটু কথা বলি। আমাদের তাহলে অঙ্ক 7 বছরের, মানে D1 থেকে D7 এর পড়ান আমারটা লাগবে, এটা তো আমরা বুঝতে পারতেছি। হুম। এবার লাস্টের সূত্রে যায় আবার এই D7 এর সাথে P7 লাগবে। এন মানে এখানে ডি যততম বছর হবে পিও ঠিক সেই তম বছর হবে। তাহলে আমাদের কি P7 লাগবে? কি লাগবে বলেন তো? P7 P7 লাগবে। লাগবে। এবার আপনারা দেখেন একটা অঙ্ক আমি পার্ট বি তে করাইছিলাম, যে আমাদের ওই জায়গায় বি P4 চাইছিল, P4 চাইছিল। আমি কিন্তু হুম। বললাম আপনাদের P4 এর সূত্র আমি লেখাইনি, ওইখানে কিন্তু আমি টেকনিক বলে দিছিলাম। তাহলে এখানে P7 বের করতে হবে। P7 আমাদের সূত্রে লাগবে, তাহলে বলেন তো কার মান প্রয়োজন P7 করতে গেলে? 8 এর মান প্রয়োজন। D8 এর মান প্রয়োজন। আমি কিন্তু বলেছিলাম পি যা বের করব ডি তার থেকে একটা বেশি লাগবে, অর্থাৎ পি যে তম বছরের মান বের করব, ডিভিডেন্ড তার থেকে একটা কি লাগবে? বেশি বেশি লাগবে। লাগবে। তাহলে এখন আসেন ক্লিয়ার একেবারে ধারণা নিই। যেহেতু অঙ্ক 7 বছরের D7 পর্যন্ত কনফার্ম আমার লাগে,
কিন্তু আমার P7 বাইর করতে গেলে আবার কারে লাগবে, D8 কে লাগবে। 8। হ্যাঁ, এই জন্য আমরা প্রথমে ওয়ার্কিংস করে D8 পর্যন্ত বাইর করব। এইট যেতটুকু বললাম, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত করেন। যে না এই ভাই নেই। অঙ্কটা শুরু করতে গেলে প্রথমে আমার D8 পর্যন্ত ক্যালকুলেশন করে বের করতে হবে। এইটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না। নাই। তাহলে দেখেন, টুক করছি আমরা। প্রথম লেখা ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ডিভিডেন্ড, খেয়াল করেন। আমরা জানি D1 এর সূত্র সমান D0 × 1 + G। এটুক জানি, আমরা সবাই জানি না? হ্যাঁ। এরপরে আমাদের এতদিন আর লাগেনি, কিন্তু আমাদের একাধিক বছরে জির মান দেওয়া থাকলে, দেখেন D1 বের করতে গেলে যেমন D0 লাগে, তার মানে কি ডি একটা যা বের করব এইখানে তার কম মান আসবে। তাহলে 1 থাকলে 0। এইভাবে দেখেন D8 পর্যন্ত খেয়াল করেন, D1 সমান D0 × 1 + G, D2 সমান D1 × 1 + G। অর্থাৎ ডি বাইর করতে গেলে যে বছর করবেন তার আগের ডিটা নিয়ে জির সাথে সেটাকে আমাদের গুণ করতে হবে। বুঝতে পারছেন? এই সূত্রগুলো একটু খেয়াল করেন, মান আমি বোঝাচ্ছি। এইখানে যে সূত্র D1, D2, D3, D4, D5, D6, D7, D8 পর্যন্ত, এইগুলো একটু খেয়াল করেন। এটুক নিয়ে কারো কোনো কথা থাকলে বলেন, নাহলে মান বোঝাচ্ছি। না ভাই নেই। এবার আসেন মান বসাবো। প্রথম হচ্ছে D0, D0 এর মান 2 × 1 + G। জির মান প্রথম 4 বছরে আমাদেরকে বলছে 0.06, 6% বলছে, দেখেন। তো প্রথম 4 বছরটা একটু খেয়াল করেন, এই যে 1 + 0.06, দ্বিতীয় বছরও দেন, D2-র ক্ষেত্রেও দেখেন 1 + 0.06, 1 + 0.06, 1। এই যে প্রথম 4 বছরে দেখেন আমরা 6% ব্যবহার করছি, দেখছেন? এই যে 6% ব্যবহার করছি। এবং আমরা মানটা নিছি পূর্বের, যেমন D2 করতে গেলে D1 × 1 + D1 এ পাইছো 2.12, 2.25, এইভাবে দেখেন। এই প্রথম 4 বছরটা বুঝেছি, দেখেন। হ্যাঁ ভাই বুঝছি। এবার আসেন পরের 3 বছরের জন্য, একইভাবেই শুধু জির মান 6%-এর জায়গায় হবে 10%। তাই দেখেন, এই যে পরের 3 বছর D5-এ 0.10, D6-এ 0.10, D7-এও কিন্তু 0.10, পরের 3 বছর। ঠিক আছে? হ্যাঁ। এবার বলছে এরপরে যদি প্রয়োজন হয় তাহলে 7%। তাহলে এরপরে আমাদের D8 বের করার প্রয়োজন হচ্ছে, কারণ আমার P7 দরকার। তাই আমাদের দেখেন D8 এর ক্ষেত্রে কিন্তু আমরা এখানে 7% ব্যবহার করছি, এই যে 0.07। ঠিক আছে? হ্যাঁ। ওকে। তাহলে আমরা D8 পর্যন্ত বের করলাম। আমাদের সূত্রে যাইতে আমাদের এখন বাধা হচ্ছে P7 এর মানটা আমরা জানি না, D1 থেকে D7 জানলাম, সূত্রে যাইতে P7 এর মানটা আমরা জানি না। তাই এখানে আমরা P7টাকে বের করে যাচ্ছি। দেখেন, P7টাকে নিচে বের করলে হবে, সমস্যা নেই। তো P7 এর সূত্র D8/K - D। D8 এর মান আমরা এখানে যে ডিভিডেন্ডটা তার যে জি ছিল, যেমন দেখেন P7 এর ক্ষেত্রে আমরা D8 ইউজ করছি, তাই D8 এর ক্ষেত্রে জির মান 7%, তাই এখানে কিন্তু জির মান 7%। ঠিক আছে? এটা বুঝছেন সবাই? হ্যাঁ ভাই বুঝছি। এরপর হচ্ছে আমাদের সেই বড় যে সূত্রটা আছে, আমরা সেই 7 বছর পর্যন্ত সূত্রটা ব্যবহার করি। P0 সূত্র একটু খেয়াল করেন কি লেখা আছে, আর মানগুলো আমরা সব উপর থেকে এনে জাস্ট বসাই দেবো, আর কিছু না। কোনো কোশ্চেন আছে? না ভাই। ওকে।